নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমিনেন্স ইনস্টিটিউট। এটা আমাদের সেকেন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল, যেটা মূলত এবং মুখ্যত পুলিশ প্রিপারেশনকে লক্ষ্য করে তৈরি হয়েছে। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে মূলত সিজিএল অথবা ডব্লিউবিসিএস লেভেলের পড়াশুনো বা ভিডিও আপলোড করা হয়, কিন্তু সেখানেও সম্পূর্ণ একটা কোর্স প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রিতে দেয়া নেই। তো আমরা পুলিশ প্রিপারেশনের এই কোর্সটা প্রথম যে ব্যাচ, এটা পুরোটাই ফ্রিতে লঞ্চ করছি। মোটামুটি যারা কনস্টেবল অথবা এসআই ইনক্লুডিং তাদের ডেসক্রিপটিভ পার্ট সেসবের প্রিপারেশন নিচ্ছ, আমার মনে হয় তোমরা অন্য কোনো জায়গায় পেইড ব্যাচ পারচেস করতে চাইলে করতেই পারো। আদারওয়াইজ তুমি যদি এই চ্যানেলটাকে ফলো করো, একই রকম কাজ হবে। বলা ভালো, আমরা সেই লেভেলটা অবধি রিচ করার চেষ্টা করব যেটা পেইড কন্টেন্টেও অনেক ক্ষেত্রে পাওয়া যায় না। তো দেখো, আমরা প্রথম আজকে ইংরাজির ক্লাস, যেখানে নাউন থেকে শুরু করব। এবং আমি মোটামুটি গত 10 বছর ধরে পড়াচ্ছি, এটাই আমার প্রথম কোনো ইউটিউব ভিডিও যেখানে ইংরাজি ক্লাসে বাংলা অক্ষর লেখা রয়েছে। কারণ যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছে, কনস্টেবল হোক বা অন্য কিছু, বা একই ধরনের আরও কিছু এক্সাম, তাদের মধ্যে অনেকেই প্রত্যন্ত গ্রাম বাংলা থেকে বিলং করছে। তো স্বাভাবিকভাবে ইংরাজিতে একটা ভীতি তাদের বরাবরেরই। সুতরাং আমার মনে হলো অন্ততপক্ষে যেগুলো নিয়ম অথবা রুল, সেগুলোকে যদি ইংরাজিতে না লিখে বাংলায় লেখা যায়, তাহলে হয়তো তোমাদের বোঝার ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। তো দেখো, নাউন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এর একটা ডেফিনিশন দেয়া আছে। কি বলা হচ্ছে? বলছে কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থান অথবা ক্রিয়ার নামকে বলা হবে নাউন। তার মানে কোনো পার্সন, থিংস অথবা প্লেস, এই তিনটে জিনিসের যে নাম অথবা কোনো অ্যাকশন, তার যে নাম, তাকে বলা হবে নাউন। তাহলে আমরা ইংরেজিতে লিখতে পারি পার্সন, প্লেস আর হচ্ছে থিং। তাহলে এই তিনটে জিনিসের নাম এবং একই সঙ্গে কোনো অ্যাকশনের নামকে আমরা নাউন বলবো। তো বিষয় হচ্ছে, এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে, যেমন রাজ হচ্ছে একজন মানুষের নাম, একটি শহরের নাম হচ্ছে মুম্বাই। ম্যান একটা কমন নাউন, একরকমই আমরা ফ্লাওয়ার পাবো, প্ল্যানেট পাবো, ক্লাস পাবো, টিম পাবো, আয়রন পাবো, ওয়াটার পাবো, উইজডম পাবো, অনেস্টি পাবো। তাহলে এখানে যে কটা শব্দ রয়েছে, এই প্রত্যেকটা শব্দকে আমরা নাউন বলতে পারি। তবে তোমরা জেনে রেখো, যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে তোমরা পড়াশুনো করবে, কোনো একটি শব্দকে আলাদা করে নাউন বলা যায় না। কেন? কারণ আমরা জিজ্ঞেস করছি হচ্ছে পার্ট অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে এটা স্পিচের কোন পার্ট, অর্থাৎ সেন্টেন্সের কোন পার্ট। যদি সেন্টেন্স বলে দেয়া না থাকে, তাহলে সেটা নাউন অথবা প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ বলা যায় না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই যে ওয়াটার শব্দটা রয়েছে, এটা কোনো সেন্টেন্সে ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। কোথাও কেউ যদি বলে আই ওয়াটার দ্য গার্ডেন এভরিডে, তাহলে সেটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ওয়্যারঅ্যাজ আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, যেহেতু এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমি তাই এটাকে নাউন বলবো। তবে এটাও ঠিক যে যতক্ষণ না পর্যন্ত কোনো শব্দ কোনো সেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব শব্দই নাউন। কেন? কারণ ওটা তো ওই শব্দের নাম। তো সেদিক থেকে বিচার করলে এগুলোকে নাউন বলার মধ্যে খুব একটা ভুল কিছু নেই। আর তাছাড়া মুম্বাই অথবা রাজ, এগুলো তো ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে জেনারেলি ব্যবহার হতে পারে না। তো এগুলোকে আমরা সোজা ভাষায় বুঝলে বুঝবো কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম অথবা কোনো ক্রিয়ার নাম বা নেম অফ অ্যাকশনকে আমরা বলতে পারি নাউন। এইবার আমরা আসবো নাউনের শ্রেণী বিভাগ অথবা ক্লাসিফিকেশনে। নাউনকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। আমরা ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল, মানে অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট, এই দুটো ভাগে মূলত ভাগ করতে পারি। যেমন দেখো,
এই যে একটা মানুষের কথা আমি বললাম, তাহলে মানুষটার একটা আকৃতি আছে, তুমি তাকে দেখতে পাচ্ছ, ছুঁতে পারছো, তার একটা ফিজিক্যাল এন্টিটি বা একটা শারীরিক গঠন এটা রয়েছে, একটা শারীরিক অস্তিত্ব রয়েছে। তো এই ধরনের নাউনকে বলা হবে তোমার কংক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটাকে আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, শুধুমাত্র অনুভব করতে পারবো। আসল কথা, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় নেম অফ কনসেপ্ট। কি বোঝায়? নেম অফ কনসেপ্ট। এবং এই যে কনসেপ্ট ব্যাপারটা, এটা কিন্তু মানুষের মন গড়া। যেমন আমি তোমায় অত্যন্ত ভালোবাসি, তাহলে ভালোবাসা বলে পৃথিবীতে কোনো বস্তু নেই, এটা আমাদের একটা ফিলিং, এটা আমাদের একটা ধারণা যার বাস্তবে কোনো ভিত্তি বা অস্তিত্ব নেই। তাহলে যে কোনো কনসেপ্টের নামকেই আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। এইবার এই যে কংক্রিট নাউন, এটাকে আমরা আবার চারটে ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথম হচ্ছে প্রপার, তারপরে হচ্ছে কমন, তারপরে হচ্ছে কালেকটিভ, তারপরে হচ্ছে মেটেরিয়াল। তার মানে আমরা যদি এই কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই দুটোকে একত্র করি, তাহলে শ্রেণীবিন্যাস অনুযায়ী আমরা পাঁচখানা নাউন পাচ্ছি। কি কি? আমরা পাঁচটা নাউন পাচ্ছি: প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে প্রথম চারটে হচ্ছে তোমার কংক্রিট নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা রয়েছে সেটা হচ্ছে ধারণা। তো দেখো, এবার আমরা সবার প্রথমে প্রপার নাউন বিষয়টা কি বুঝে নেয়ার চেষ্টা করব। যে কোনো কিছুর পার্টিকুলার নাম, তাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন ধরো, তোমার নাম হচ্ছে রাজ, আরেকজনের নাম হচ্ছে সীতা অথবা সিমরান। আমরা যে জিনিসটা দেখছি আকাশে রাত্রিবেলা, সেটার নাম হচ্ছে চাঁদ অথবা মুন। একটা শহরের নাম হচ্ছে কলকাতা অথবা মুম্বাই। তাহলে এই যে জিনিসগুলো, একে আমরা পার্টিকুলারলি যে নামে চিনব, তাকেই বলা হবে প্রপার নাউন। প্রপার মানে কি? পার্টিকুলার মানে তার ক্ষুদ্রতম পরিচিতি। আমি যদি বলি তুমি কে, তুমি বললে আমি বালক, আরে বালক তো আরো পাঁচজন হতে পারে। কিন্তু যখন আমি বললাম যে তুমি হচ্ছ রাজ অথবা তুমি হচ্ছ রহিম, তখন সেটা তোমার সেলফ আইডেন্টিটি হলো। তার মানে যখন কোনো নাউনকে আমি তার ক্ষুদ্রতম পরিচিতি দিয়ে চিনছি, তাকে বলবো প্রপার নাউন। আরো সহজ ভাষায় বলতে গেলে, যে নামে ডাকলে একজন হাত তুলবে, সেটা প্রপার নাউন। আমি যদি স্টুডেন্টস বলি, তাহলে হয়তো অগ্নিভ হাত তুলবে, তাহলে হয়তো রাজীব হাত তুলবে, তাহলে হয়তো সমীরণও হাত তুলবে। কিন্তু আমি যদি সমীরণ বলি, কেবলমাত্র একজন হাত তুলবে। এবার কারুর কারুর মনে প্রশ্ন হচ্ছে, স্যার ক্লাসে যদি দুটো সমীরণ থাকে তাহলে কি হবে? মাথায় রাখবে, তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে? যদিও সেটা আমাদের এই মুহূর্তে জানার দরকার নেই, তবু একটু যাদের যাদের মনে হচ্ছে যে স্যার সমীরণ নামটাও কমন নাউন হতে পারে, ডেফিনেটলি হতে পারে। আমি যদি বলি দেয়ার আর টু সমীরনস ইন আওয়ার ক্লাস, তো সেখানে সমীরণ শব্দটা কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহৃত হবে। তো প্রপার আর কমন নাউনের মধ্যে একটা বেসিক সম্পর্ক আছে। সেটা কি? সেটা হচ্ছে কমন ফিচারের। তো সবার আগে দেখে নিই এখানে কি লেখা আছে। সহজবোধ্য ভাষায় লেখা আছে শ্রেণীর নাম বোঝায়, অর্থাৎ একই ধরনের কতগুলো জিনিস বা একই ধরনের কতগুলো প্রপার নাউনকে আমি যখন যোগ করব, তখন আমি পাবো কমন নাউন। একটু এক্সাম্পল দিই। মনে করো, একজনের নাম হচ্ছে রাজ, আরেকজনের নাম হচ্ছে রোহিত, আরেকজনের নাম হচ্ছে রাজীব, আরেকজনের নাম হচ্ছে অনিশ। তাহলে খেয়াল করে দেখো, যে চারটে নাম আমি লিখলাম, চারটেই হচ্ছে প্রপার নাউন। তাহলে এই যে প্রপার নাউনগুলোকে আমি যোগ করছি, ইকুয়াল টু আমি পেলাম বয় অথবা বয়েজ, প্লুরাল করলে বয়েজ। তাহলে এই যে বয় শব্দটা, এটা হয়ে গেল কমন নাউন। একই রকম ভাবে আমি যদি লিখি রিয়া, আমি যদি লিখি পূজা, আমি ধরো লিখি অন্য কোনো একটা নাম সীতা, তো এরকম আমি যদি বেশ কিছু নাম লিখি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে কমন নাউন। ধরো কাজল, ইকুয়াল টু আমি পেলাম গার্ল। তাহলে এই গার্লটা হলো কমন নাউন। তাহলে খেয়াল করে দেখো, কতগুলো প্রপার নাউনকে আমি এক করছি।
কিন্তু প্রপার নাউনকে এক করছি কিসের বেসিসে? তাদের মধ্যে কোনো না কোনো কমন ফ্যাক্টর থাকবে। কি থাকবে? কমন ফ্যাক্টর। এই কমন ফ্যাক্টরের বেসিসে তাদেরকে একত্র করা হয় বলে এদেরকে বলা হয় কমন নাউন। যেমন রিয়া, পূজা, সীতা, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি? জেন্ডার। রাজ, রোহিত, রাজীব, অনিশ, যখন এদেরকে আমি বলছি বয়, তাদের মধ্যে কমন ফ্যাক্টর কি? জেন্ডার। আমি যখন বলছি রাজ প্লাস রোহিত প্লাস রিয়া, তখন কিন্তু আমি আর বয় বলতে পারছি না বা গার্লও বলতে পারছি না। আমাকে কি বলতে হচ্ছে? টিচার অথবা স্টুডেন্টস। তাহলে এই যে স্টুডেন্ট, এটাও কমন নাউন, কারণ এখানে রাজ, রোহিত এবং রিয়ার মধ্যে কোনো না কোনো কমন ফ্যাক্টরকে ধরে তাদেরকে একত্র করা হয়েছে। এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে তাদের প্রফেশন। আগের ক্ষেত্রে যেমন জেন্ডারটা কমন ফ্যাক্টর ছিল, রাজ, রোহিত আর রিয়ার মধ্যে তো আর কমন ফ্যাক্টর জেন্ডার থাকতে পারে না, কারণ রিয়া হচ্ছে মেয়ে, রাজ আর রোহিত হচ্ছে ছেলে। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কমন ফ্যাক্টর দেখতে হবে। আমি যদি এদেরকে স্টুডেন্ট বলি, তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে প্রফেশন, এবং এই কমন ফ্যাক্টরের বেসিসে প্রপার নাউনগুলোকে একত্র করা হয় বলে ওই কমন ফ্যাক্টর থেকে নামটা এসেছে কমন নাউন। প্রসঙ্গত আরেকটু বলে রাখি, যদি এদের মধ্যে কমন ফ্যাক্টর না থাকে তাহলে কমন নাউন হবে না। তুমি রিয়ার সাথে তুমি রোহিতকে অ্যাড করতে পারো, কিন্তু তার সাথে তুমি কলকাতাকে অ্যাড করতে পারো না, তুমি কিছু পাবে না। কারণ কি? রিয়া এবং রোহিতের মধ্যে একটা রিলেশন থাকতে পারে, তাদের প্রফেশনের বা অন্য কিছুর রিলেশন থাকতে পারে, কিন্তু কলকাতার সাথে এদের একই ধরনের কোনো কমন রিলেশন নেই। মানে রিয়ার মধ্যে যে অস্তিত্ব আছে, কলকাতার মধ্যে একই ফিচার বিদ্যমান নয়। তাই এখান থেকে কোনো কমন নাউন তৈরি করা যাবে না। আর আরেকটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন কোনো প্রপার নাউন আমরা লিখব, সেই প্রপার নাউনের যেটা ফার্স্ট লেটার, সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়, বা ইংরেজিতে এটাকে বলা হয় আপার কেস। তাহলে প্রপার নাউন আমি যেখানেই দেখব, সেটা সেন্টেন্সের শুরুতে হলে তো অবশ্যই, যদি শুরুতে না হয়েও মাঝখানে হয়, আমাকে আপার কেস অথবা ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের ফার্স্ট লেটারটা লিখতে হবে। তাহলে প্রথম আমরা পেলাম প্রপার নাউন, 2 নম্বর আমরা পেলাম কমন নাউন, যেটা হচ্ছে শ্রেণীর নাম। 3 নম্বর আমরা পাচ্ছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? সমষ্টিগত ধারণা বোঝায়, সমষ্টি, গ্রুপ। ইংরেজিতে এটাকে বললে বলা হবে গ্রুপ নেম। কিরকম গ্রুপ? জেনে রাখবে, জেনারেলি কমন নাউনের গ্রুপকে বলা হয় কালেকটিভ নাউন। প্রপার নাউনের গ্রুপও হতে পারে, বাট তোমরা আপাতত এটুকুনি জেনে রাখো, একই কমন নাউনকে আমি যদি বারবার একত্র করি, তাহলে তাদের যে গ্রুপটা পাওয়া যাবে সেটাকে বলা হবে তোমার কালেকটিভ নাউন। কিরকম? একটা ছোট্ট এক্সাম্পল যদি দিই, আমি ধরো অনেকবার লিখলাম জাজ। জাজ কমন নাউন, কারণ রাম, শ্যাম, রোহিত এরাই তো জাজ হবে। তাহলে প্রপার নাউন রাম, শ্যাম, সেখান থেকে তাদের প্রফেশনটা সেম, জাজ, এটা গেল কমন নাউন। এবার আমি লিখলাম জাজ প্লাস জাজ প্লাস জাজ ইকুয়াল টু আমি পেলাম জুরি। তাহলে এই জুরি শব্দটা তোমার কালেকটিভ নাউন হিসেবে ব্যবহৃত হলো। যেমন আমি যদি লিখি গার্ল প্লাস গার্ল প্লাস গার্ল, বা দুবার লিখলাম বা তিনবার লিখলাম, ইকুয়াল টু আমি পাবো হচ্ছে বেভি। তাহলে এই যে বেভি শব্দটা, এটা হচ্ছে কালেকটিভ নাউন। একই রকম ভাবে আমি যদি লিখি স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট, স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট ডট ডট ডট, আরো যতবার ইচ্ছা লিখতে পারো, ইকুয়াল টু আমরা পাবো ক্লাস। তো কম্পিটিশন পরীক্ষার জন্য বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এই কালেকটিভ নাউন যেগুলো রয়েছে তার একটা লিস্ট মুখস্থ করবে। পরীক্ষায় কিন্তু এর ওপর থেকে প্রশ্ন দেয়। যেমন তোমাকে প্রশ্ন দিতেই পারে যে কাকের গ্রুপকে কি বলা হয়, ভেড়ার গ্রুপকে কি বলা হয়। তোমাকে দিয়ে দিল হচ্ছে গ্যাং অফ শিপ অথবা হার্ড অফ শিপ। ঠিক আছে, এবার ধরো সেটা হয়ে গেল তোমার জাহাজ, SHIP। তখন তোমাকে অপশানে দিল হার্ড অফ শিপ আবার ফ্লিট অফ শিপ। তাহলে কোন শিপের জন্য হার্ড হচ্ছে, কোন শিপের জন্য ফ্লিট অথবা ফ্লটিলা হচ্ছে, এর একটা কমপ্লিট লিস্ট আমি গ্রুপে দিয়ে দেব। সেখান থেকে তোমরা পরপর দেখে ওটা মুখস্থ করবে।
কোন শব্দটাকে কি বলা হয়। যেমন রবারের গ্রুপকে বলা হয় গ্যাং অফ রবার্স, ঠিক আছে? যেমন আইল্যান্ডের গ্রুপকে বলা হয় আর্কিপ্যালাগো। এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই, এখানে বোঝার বিন্দু বিসর্গ কিচ্ছু নেই। তাহলে যে জায়গাটা শুধুমাত্র মুখস্থ করে আমাদের হয়ে যাবে, সেটা খামোখা আমরা ক্লাসে আলোচনা করে সময় নষ্ট করবই বা কেন? তাহলে কালেকটিভ নাউন হচ্ছে কি? কালেকটিভ নাউন হচ্ছে তোমার যখন কোনো কমন নাউনের গ্রুপ নেম যেটা, তাকে বলা হবে কালেকটিভ নাউন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, বেশ কিছু কালেকটিভ নাউন আছে যেগুলো সিঙ্গুলার বা প্লুরাল দুভাবেই ব্যবহৃত হতে পারে। তার মধ্যে আর্মি শব্দটাও আসতে পারে, পরীক্ষায় খুব দেয় জুরি শব্দটা, একই রকম ভাবে দেয় অডিয়েন্স শব্দটা, অথবা দেয় স্পেকটেটর শব্দটা, অথবা দেয় টিম শব্দটা। তোমাকে প্রশ্ন করলো এই যে শব্দগুলো ওয়েদার দে আর সিঙ্গুলার অর প্লুরাল, অর্থাৎ জুরির পর ইজ হবে নাকি জুরির পর আর হবে। তো পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেটাও একটু এখানে আলোচনা করে দিই। সেটা হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই যে শব্দগুলো বললাম যেগুলো পরীক্ষায় দেয়, জুরি, কমিটি, অডিয়েন্স, স্পেকটেটর, এই যে শব্দ কটা বললাম, অথবা টিম, এগুলো সিঙ্গুলার অথবা প্লুরাল দু ধরনের ভার্বই নিতে পারে। অর্থাৎ জুরির সাথে তুমি ইজও লিখতে পারো, তুমি আরও লিখতে পারো। তাহলে কখন কোনটা লিখবে? মাথায় রাখবে, যদি দেখা যায় জুরি অথবা টিম অথবা কমিটি এই জাতীয় শব্দগুলো ইউনাইটেড অ্যাকশন পারফর্ম করছে, তাহলে তাদের সাথে ইজ অথবা সিঙ্গুলার ভার্ব লিখবে। কিন্তু যদি তারা ডিভাইডেড সেন্সে ব্যবহৃত হয়, তাহলে তার সাথে আর অথবা হ্যাভ অর্থাৎ প্লুরাল ভার্ব ব্যবহার করবে। একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি। ধরো একটা কোশ্চেন দিল, দ্য জুরি ড্যাশ ইউনাইটেড, আর 2 নম্বর দিল দ্য জুরি ড্যাশ ডিভাইডেড। তো এরকম ক্ষেত্রে দেখো, যখন ইউনাইটেড হচ্ছে তখন আমি ইজ লিখব, যখন ডিভাইডেড হচ্ছে তখন আমি আর লিখব। মনে করো মিরাক্কেলের শো চলছে, 3জন জাজ বসে আছে, জাজের গ্রুপকেই তো জুরি বলা হয়। তো 3জনের মধ্যে প্রথম পরাণ বন্দ্যোপাধ্যায় বলল যে এর পারফরমেন্সটা আমার সব থেকে ভালো লেগেছে, শ্রীলেখাও তাই বলল। কিন্তু রজতাভ বলল না, এরটা আমার অতটা ভাল লাগেনি, সি এরটা ভালো লেগেছে। তাহলে জুরি একজনই, কিন্তু ডিসিশন কটা? দুটো। তাহলে এরকম ক্ষেত্রে আমরা আর লিখব, অথবা ওয়্যার লিখব, অথবা হ্যাভ লিখব, অর্থাৎ যেগুলো প্লুরাল ভার্ব। কিন্তু মনে করো শ্রীলেখা বলো, পরাণ বন্দ্যোপাধ্যায় বলো, অথবা রজতাভ দত্ত বলো, 3জনই যদি একজনকেই নির্বাচন করে, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব লিখব, অর্থাৎ ইজ অথবা হ্যাজ অথবা ওয়াজ। অথবা যদি এমনি কোনো ভার্ব থাকে প্রেজেন্ট টেন্সে, তাহলে গো না লিখে গোজ লিখব। অন্যদিকে এখানে কি লিখব? এখানে গো লিখব। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এটা হয়তো তোমরা জানো, যদি কোনো ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়, ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। অর্থাৎ মনে করো দুটো পাশাপাশি শব্দ নিলাম, একটা হচ্ছে বয়, আরেকটা নিলাম ডু বা প্লে, এবং ধরলাম বয় শব্দটা নাউন এবং প্লে শব্দটা ভার্ব। প্লে শব্দটা নাউনও হতে পারে নাটক অর্থে। তো যখন আমি কোনো নাউনের সাথে এস যোগ করছি, তাহলে নতুন যে শব্দটা পাচ্ছি সেটা প্লুরাল হয়ে গেল। কিন্তু যখন আমি এই প্লে শব্দটার সাথে এস যোগ করছি, অর্থাৎ উত্তর পাচ্ছি প্লেস, হি প্লেস ক্রিকেট, এরকম কিছু, তখন সেটা সিঙ্গুলার হয়ে গেল। তাহলে এটা একটু গুলিয়ে যেতে পারে, কারণ ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকে মুখস্থ করে যে স্যার এসিএস যোগ করলে প্লুরাল হয়, কিন্তু কার সাথে? তুমি যদি নাউনের সাথে এস অথবা ইএস যোগ করো, তাহলে তুমি প্লুরাল পাবে। তুমি যদি ওই একই কাজ ভার্বের সাথে করো, তাহলে তুমি সিঙ্গুলার ভার্ব পাবে। আমি শর্টে লিখে দিই, নাউন প্লাস এস অবলিক ইএস ইকুয়াল টু প্লুরাল, কিন্তু ভার্ব প্লাস এস অবলিক ইএস ইকুয়াল টু সিঙ্গুলার। এবার ছাত্রছাত্রীদের এখান থেকেও যারা একটু দুর্বল, কনফিউশন থাকে যে স্যার আমি ভার্ব দেখলেই কি তার সাথে থার্ড পার্সন থাকলে এস অথবা ইএস যোগ করব?
মাথায় রাখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স হতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। ধরো ভার্বের তো তিনটে ফর্ম আছে, গো, ওয়েন্ট, গন। এটাকে বলা হয় ফার্স্ট ফর্ম, যার নাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটাকে বলা হয় সেকেন্ড ফর্ম, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে পাস্ট ফর্ম। এটাকে আমরা বলি V3, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকটা আছে V4, যাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা কন্টিনিউয়াস অথবা প্রোগ্রেসিভ ফর্মও বলে থাকি। তো এই যে এস যোগ করার যে সিলসিলা, এটা কিন্তু কেবলমাত্র V1 এর সাথে হয়। কোনো সময় V2, V3 অথবা V4 এর সাথে এস অথবা ইএস যোগ করে দিও না। কেন? কারণ ছাত্রছাত্রীরা দেখছে যে স্যার হি থাকলে ভার্বের সাথে এস হয়। কখন? যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। অন্য ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না। আশা করি এই অবধি প্রত্যেককে বোঝাতে পেরেছি। চলে আসি পরের নাউনে। পরের নাউন কি বলছে? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন বলতে বোঝাচ্ছে পদার্থের নাম বোঝায়, যেটাকে গোনা যায় না। গোনা যায় কি যায় না এটা পরের বিষয়, আমরা সহজে যেটা বুঝবো, গোনা যায় না বলতে বোঝাচ্ছে এটা নন কাউন্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউন। অ্যাকচুয়ালি মেটেরিয়াল নাউন বলতে বোঝায় র মেটেরিয়াল। র মেটেরিয়াল মানে when something is used to make something else, যখন একটা দ্রব্য দিয়ে আরেকটা দ্রব্য তৈরি হয়। একটা দ্রব্যের নির্মাণে যখন অন্য একটি দ্রব্য তার বেসিক অথবা র মেটেরিয়াল হিসেবে কাজ করে, তাকে আমরা মেটেরিয়াল নাউন বলি। এছাড়া যে কোনো লিকুইডকেই আমরা মেটেরিয়াল নাউনের আওতায় ফেলি। ফর অ্যান এক্সাম্পল, মনে করো তোমাকে একটা আয়রন দেয়া হয়েছে, লোহা। এবার লোহা দিয়ে তুমি একটা শাটার তৈরি করলে অথবা একটা গেট তৈরি করলে। তাহলে এই গেট অথবা শাটারের যেটা বেসিক কম্পোনেন্ট অথবা বেসিক মেটেরিয়াল বা র মেটেরিয়াল, সেটা হচ্ছে আয়রন। তো এই যে আয়রন শব্দটা, তখন সেটা মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হবে। এবং যখন কোনো শব্দ মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হয়, তার কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল হয় না। যেমন ধরো আমি বললাম দিস গেট ইজ মেড অফ, এবার তোমাকে দিল আয়রন অথবা আয়রনস, উত্তর হবে আয়রন। ঠিক আছে? কিংবা ধরো একটা কাঠ দিয়ে ব্যাট তৈরি করা হয়েছে। আমরা সবাই ক্রিকেট খেলেছি ছোটবেলায় বা এখনো কেউ কেউ খেলি। তো তোমাকে একটা কোশ্চেন দিল, দিস ব্যাট ইজ মেড অফ। এবার দেখো একটা কাঠ লেগেছে এমন তো নয়, কাঠের হ্যান্ডেল লেগেছে, সেটা আলাদা করে লাগানো হয়েছে, তাহলে একটা নয় একাধিক কাঠ লেগেছে। কিন্তু যেহেতু এটা মেটেরিয়াল, অর্থাৎ এই ব্যাট নির্মাণের বেসিক কম্পোনেন্ট বা র মেটেরিয়াল হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই যতই কাঠ লাগুক না কেন আমি কিন্তু কি লিখবো এখানে? এটাই তোমাদের কাছে কোশ্চেন থাকলো, দিস ব্যাট ইজ মেড অফ উডস হবে নাকি উড হবে? ডেফিনেটলি উড ব্যবহার করব। ঠিক আছে? তো যখন আমরা কোনো নাউনকে মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার করছি, তো তার সঙ্গে এস অথবা ইএস যোগ করবে না। হ্যাঁ, উডস বলে আলাদা একটি শব্দ আছে, সেটার মানে হচ্ছে অরণ্য, বন অথবা অরণ্য। কিন্তু কাঠ যখন মেটেরিয়াল নাউন হিসেবে ব্যবহৃত হবে, তার সাথে আমরা এস অথবা ইএস ব্যবহার করব না। চলে আসি পরের নাউনের ধরনে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বিমূর্ত ধারণা, কোনো কোয়ালিটি বোঝায় যা ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ নয় বা উপলব্ধি করা যায় না। অর্থাৎ পাতি বাংলায় যদি বলতে চাও, পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নেই, শুধু তুমি মনে মনে একটা ধারণা পোষণ করেছো, এই রকম নাউনকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো তুমি বললে যে ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে আমি অপরিসীম ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা বিষয়টা কেমন? আদতে তো ভালোবাসা বলে কিছু নেই, আদতে তো ঘৃণা বলে কিছু নেই। তাহলে যেটা আমাদের মনের ধারণা, তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেমন ফ্রেন্ডশিপ, চাইল্ডহুড। ঠিক আছে? এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হবে। তোর সাথে আমার বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্ব জিনিসটা কি? কিছুই না। তোর সাথে আমি ঘুরছি,
তোর দরকারে আমি লাগছি, আমার দরকারে তুই সাহায্য করছিস, একটা নিজেদের মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে, তাহলে এই বন্ডিংটাও তোর কি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়। চাইল্ডহুড বা শৈশব, এগুলোও হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমি এখানে কিছু সাফিক্স লিখে দিয়েছি যেগুলোকে তোমরা বলতে পারো অ্যাবস্ট্রাক্ট নাউন মেকার। অর্থাৎ এগুলো যে একেবারে এইগুলো থাকলেই হবে এমনটা নয়, তবে জেনারেলি চেনার একটা ভালো নিয়ম হচ্ছে যদি কোনো শব্দের শেষে এই জাতীয় সাফিক্স থাকে তাহলে অধিকাংশ সময়, সব সময় বলছি না, অধিকাংশ সময় তারা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে পরিগণিত হয়। যেমন নেস, যেমন শিপ, যেমন সি, যেমন এজ, যেমন হুড। তো কোনো শব্দের শেষে এগুলো যদি থাকে তাহলে সেগুলো কি হবে? যেমন এই যে আমরা দেখলাম হচ্ছে ফ্রেন্ডশিপ, যেমন আমরা দেখলাম চাইল্ডহুড। তাহলে এগুলো কি? এগুলো সব তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হবে। তো চলে আসি এরপরে ফাংশন অফ নাউন এই বিষয়টায়। অর্থাৎ একটা সেন্টেন্সে নাউন কি হিসেবে ফাংশন করে। নাউনের ফাংশন হচ্ছে ইংরেজিতে মূলত 5টা, ঠিক আছে, রেদার 6টাও আমরা বলতে পারি। মূলত হচ্ছে 5টা জায়গায় নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসে। কোন কোন জায়গা সেগুলো? সবার প্রথম হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, অর্থাৎ কর্তা যাকে বলে। তাহলে প্রথম পজিশন হচ্ছে সাবজেক্ট। এবং মাথায় রাখবে কোনো সেন্টেন্সের যদি সাবজেক্ট তোমাকে লিখতে হয় তো সেখানে তোমাকে নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসাতেই হবে। নাউন ইকুইভ্যালেন্ট মানে কি? নাউনের মতো যারা আছে। নাউনের মতো কে আছে? প্রোনাউন আছে। কারণ বলেই তো দেয়া আছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় মানে কি? নাউনের পরিবর্তে নাউনের জায়গায় ব্যবহৃত হচ্ছে। তাহলে যে জায়গাগুলোতে নাউন ব্যবহৃত হতে পারে ওই একই জায়গায় প্রোনাউনও ব্যবহৃত হতে পারে। আমি এখানে নাউন ইকুইভ্যালেন্ট বলতে দুটো জিনিসকে আপাতত স্কিপ করে গেলাম। হয়তো সিজিএল অথবা পিএসসির একটু বিসিএস এরকম কোনো ব্যাচ হলে আমি জিরান্ড এবং ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন এই টার্মগুলো ইউজ করতাম। বিশ্বাস করো পুলিশের যে পরীক্ষাগুলো দেবে আমি যেটুকুনি পড়াচ্ছি দ্যাট উড বি মোর দ্যান এনাফ। ইউ নিড নট ওয়ারি আ বিট। ঠিক আছে, তোমাকে ভাবার কোনো দরকার নেই, যেটুকুনি পড়াচ্ছি সেটা অনেকটাই, এর বেশি দরকার হবে না। এবার এর বাইরে যদি শিখতে চাও তাহলে তো শেখার কোনো শেষ নেই। এখানে আমি মোটামুটি খুব কম সময়ের মধ্যে যাতে তোমরা খুব সহজ এবং স্বচ্ছভাবে ধারণা পাও সেরকম ভাবেই আমি পড়ানোর চেষ্টা করছি, এবং বিশ্বাস করো জীবনে প্রথম আমি ইংরাজি বাংলা নোট করে পড়াচ্ছি। তো চলে আসি নাউনের ব্যবহার। তাহলে প্রথম হচ্ছে সাবজেক্টের জায়গায় কোনো নাউন অথবা নাউনের ইকুইভ্যালেন্ট, বা ইকুইভ্যালেন্ট না জেনে তোমরা জানো নাউন অথবা প্রোনাউন বসবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হবে অথচ সে নাউন প্রোনাউন হবে না, এটা হতে পারে না। টু বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স আ ওয়ার্ড হ্যাজ টু বি নাউন অর প্রোনাউন। উইদাউট বিং নাউন অর প্রোনাউন নো ওয়ার্ড ক্যান বি দ্য সাবজেক্ট। সাবজেক্ট মানেই সেটা নাউন প্রোনাউন অথবা জিরান্ড অথবা ইনফিনিটিভ। একই কথা প্রযোজ্য হচ্ছে অবজেক্টের জন্য। এবার অবজেক্ট দুটো হয়, একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আরেকটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কার কার অবজেক্ট? একটা হচ্ছে ভার্বের অবজেক্ট, আরেকটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। স্যার বিষয়টা একটু বোঝান, ভার্বের অবজেক্ট আর প্রিপোজিশনের অবজেক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? খেয়াল করে দেখো, আমি দুটো সেন্টেন্স লিখছি। আমি লিখলাম আই নো রাহুল, আরেকটা লিখলাম আই went there with রাহুল। এখানে প্রথম এবং দ্বিতীয় দুটো ক্ষেত্রেই রাহুল শব্দটা অবজেক্ট হিসেবে কাজ করছে। আমি যদি একটু একটা ক্লাসিফিকেশন করে নিই, সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। তোমরা প্রত্যেকে জানো আইটা হবে সাবজেক্ট, মিটা হবে অবজেক্ট, উইটা হবে সাবজেক্ট, আস হবে অবজেক্ট। একই রকম ভাবে ইউ এর দুটো একই রকম দেখতে, ইউ সাবজেক্ট এবং ইউ অবজেক্ট দুটোই হতে পারে। হি হবে সাবজেক্ট, হিম হবে অবজেক্ট। শি হবে সাবজেক্ট, হার হবে অবজেক্ট। দে হবে সাবজেক্ট, দেম হবে অবজেক্ট।
এবং রাহুল হবে সাবজেক্ট এবং রাহুল হবে অবজেক্ট। খেয়াল করে দেখো, এই যে রাহুল আর এই রাহুল দুটো ব্যক্তি এক, কিন্তু সেন্টেন্সে তাদের ফাংশন সেম নয়। প্রথম ক্ষেত্রে যে রাহুল অর্থাৎ সবুজ রাহুলকে আমরা পাচ্ছি, এই রাহুল হচ্ছে কাজটা করে। অন্যদিকে সেকেন্ড পার্টে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে লাল রাহুলকে আমরা পাচ্ছি, লাল রাহুল মানে যেটাকে আমি লাল দিয়ে মার্ক করেছি, যে লাল রাহুলকে আমরা পাচ্ছি, সেই রাহুল কিন্তু কর্তা নয়, সে কাজটা তার উপর ইমপ্লিমেন্ট হয়, অর্থাৎ সে হচ্ছে কোনো একটা অ্যাকশনের ভোক্তা, অ্যাকশনটা তার উপর ইমপ্লিমেন্ট হয়েছে, অ্যাকশনের এফেক্টটা তাকে ভোগ করতে হয়েছে। যেমন মনে করো রাহুল কাউকে চড় মেরেছে, এখানে রাহুল হচ্ছে সবুজ রাহুল, কিন্তু কেউ রাহুলকে চড় মেরেছে অর্থাৎ রাহুল চড়টাকে রিসিভ করেছে, সেটা হচ্ছে এই লাল রাহুল। তাহলে অবজেক্ট বলতে বোঝায় মূলত রিসিভার অফ অ্যাকশন, কোনো একটা অ্যাকশন যে রিসিভ করে তাকে বলা হয় অবজেক্ট। এইবার অবজেক্ট দুজনের হতে পারে, এক হচ্ছে ভার্বের, আরেকটা হচ্ছে প্রিপোজিশনের। প্রিপোজিশনের ডেফিনিশন কি? প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যেটি কোনো নাউন অথবা প্রোনাউনের আগে বসে। তাহলে প্রিপোজিশন যদি নাউন বা প্রোনাউনের আগে বসে, এটা তো অবভিয়াস যে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসবে। ডেফিনিশনে কি বলছে? প্রিপোজিশন এমন একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের বাকি অংশের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনকে রিলেট করে। তাহলে প্রিপোজিশন নাউন প্রোনাউনের আগে বসা মানে কি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসা। তো এই যে নাউন বা প্রোনাউন প্রিপোজিশনের পরে বসছে, এটাকেই বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট। যেমন ধরো আমি বললাম আই ওয়েন্ট দেয়ার উইথ রাহুল, তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন আর এই রাহুল হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। কিন্তু এখানে দেখো কোনো প্রিপোজিশন নেই, নো এর পর আমি রাহুল লিখেছি। এবার তুমি বলবে যে স্যার এই রাহুল এই রাহুলও হতে পারে এই রাহুলও হতে পারে। না, এটা তখনই বুঝতে পারবে সাবজেক্ট আর অবজেক্টের পার্থক্য যখন তুমি নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করবে। খেয়াল করে দেখো, এই রাহুলের পরিবর্তে তুমি কিন্তু হি লিখতে পারছো না, তোমাকে কি লিখতে হচ্ছে? হিম লিখতে হচ্ছে। একই কথা এই দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, আই ওয়েন্ট দেয়ার উইথ হিম। যেহেতু প্রিপোজিশনের পরে বা ভার্বের পরে অর্থাৎ রিসিভার অফ অ্যাকশন হিসেবে যাকে আমরা অবজেক্ট বলছি, কেন অবজেক্ট বলছি? কারণ সেখানে আমরা নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্মগুলো গ্রহণ করছি বা লিখছি। আমরা খেয়াল করে দেখো কখনো ফরের পর আই লিখি না, কি লিখি? ফর মি। তার মানে প্রিপোজিশনের পর আমরা অবজেক্টিভ ফর্ম লিখছি, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড প্রেপোজিশনাল অবজেক্ট। যেহেতু প্রিপোজিশনের পর আমরা নাউন বা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম লিখছি, তাই একে প্রিপোজিশনাল অবজেক্ট বলে। নাউনের ক্ষেত্রে তো বলার কিছু নেই, নাউন অবজেক্ট আর সাবজেক্ট দেখতে একরকম, কিন্তু তাদের ফাংশন আলাদা। এটা খুব ভালোভাবে বোঝা যাবে যখন আমি প্রোনাউন ব্যবহার করব। এই অবধি আশা করি সবাই ক্লিয়ার। তাহলে তিনটে জায়গা হলো, নাউন বা প্রোনাউনের বাবার সম্পত্তি কোন কোন জায়গা? এক হচ্ছে সাবজেক্ট, দুই হচ্ছে ভার্বের অবজেক্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে তিনটে জায়গা আমরা নাউনের জন্য পেলাম। এরপর ৩ নম্বর আমি কি পাবো? হিসেব মতো চাইলে এটা ৪ও লিখতে পারি, কারণ দুইয়ের মধ্যে দু ধরনের অবজেক্ট আমি লিখে ফেলেছি। ৩ নম্বর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর ৪ নম্বর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? যে সাবজেক্টকে কমপ্লিট করে। খেয়াল করে দেখবে যখন ভার্ব যেটা থাকছে সেটা যদি নন অ্যাকশন ভার্ব থাকে, তারপর আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট লিখি। একটা এক্সাম্পল দিন। ধরো আমি বললাম আই টিচ। এবার বলো এই যে টিচ শব্দটা, এই টিচ শব্দটা কি অ্যাকশন না নন অ্যাকশন? ডেফিনেটলি একটা অ্যাকশন, একটা কার্য সম্পন্ন হচ্ছে। কিন্তু আমি যদি বলি আই অ্যাম এ টিচার, এই যে অ্যাম বললাম, এই অ্যামের মধ্যে আমরা কি কোনো কাজ বোঝাচ্ছি যে আমি কোনো টিচার করছি? না, এটা হওয়া বোঝায়, অর্থাৎ কোনো অ্যাকশনকে সিম্বলাইজ করে না। তো যদি কোনো ভার্ব নন অ্যাকশন ভার্ব হয়, অর্থাৎ যেটার মাধ্যমে কোনো অ্যাকশন বোঝায় না, তারপরে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। কেন সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি দেখো, খেয়াল করে দেখো, আমি যদি এখানে বাক্যটা শেষ করে দিতাম আই অ্যাম, তাহলে সাবজেক্ট কি সেটা ইনকমপ্লিট থাকতো। সাবজেক্ট টিচার না ডাক্তার
না চোর সেটাই বোঝা যেত না। তাহলে যেহেতু এ সাবজেক্টকে কমপ্লিট করছে, এ আসার ফলে, টিচার আসার ফলে সাবজেক্ট আই সম্পর্কে পূর্ণ ধারণা বা কমপ্লিট ধারণা পাওয়া যাচ্ছে, তাই এই অংশটাকে বলা হবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে আমি একটু অল্প বলে ফেললাম যে এই নন অ্যাকশন ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকবে। জেনে রাখবে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় অ্যাজেক্টিভও থাকতে পারে। সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো ঘর কিন্তু নাউন প্রোনাউনের বাবার সম্পত্তি। এখানে সে নাউন প্রোনাউন বা জিরান্ড এগুলো ছাড়া অন্য কিচ্ছু বসবে না। কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্টের ঘরে তোমার নাউন প্রোনাউনও বসতে পারে, অ্যাজেক্টিভও বসতে পারে, এমনকি কোনো কোনো সময় অ্যাডভার্ব অফ প্লেসও বসতে পারে, সেগুলো এই মুহূর্তে জানার দরকার নেই। অ্যাজেক্টিভটা জেনে রাখো, কাজে লাগবে। কিরকম? যেমন ধরো আমি বললাম আই অ্যাম টিচার না বলে আমি তো বলতে পারি আই অ্যাম টল। খেয়াল করো এই যে সেন্টেন্সটা আর আই অ্যাম টল, এই যে সেন্টেন্সটা, টল কিন্তু নাউন নয়, কারণ আই মানুষটার একটা বৈশিষ্ট্য হচ্ছে টল। অন্যদিকে আমি কি তার বৈশিষ্ট্য নয়, সে নিজেই হচ্ছে একজন টিচার। এই দুটো ইকুয়াল। আর এক্ষেত্রে এর একটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টল। আই অ্যাম ওয়াটের উত্তর হচ্ছে টিচার, আর আই অ্যাম হাউ এর উত্তর হচ্ছে টল। যখন তুমি নাউন প্রোনাউনকে হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাবে, জেনারেলি সেটা অ্যাডজেক্টিভ, এটা বইতে লেখা থাকবে না। বইতে তোমরা কনফিউজড হবে কোথায়, যে স্যার আমাদের তো স্যার বলেছিল হাউ এর উত্তরকে বলা হয় অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? একদম বইতেও লেখা আছে অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু হাউ দিয়ে সেক্ষেত্রে তুমি প্রশ্ন করেছো ভার্বকে, অথবা অ্যাজেক্টিভকে, অথবা অ্যাডভার্বকে। তুমি যদি হাউ দিয়ে অ্যাজেক্টিভ, অ্যাডভার্ব অথবা ভার্বকে প্রশ্ন করো, যে উত্তর পাবে সেটা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু তুমি যদি হাউ দিয়ে নাউন অথবা প্রোনাউনকে প্রশ্ন করো যে নাউনটা কেমন বা প্রোনাউনটা কেমন, তাহলে যে উত্তর তুমি পাবে সেটা হচ্ছে অ্যাজেক্টিভ। এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্টের জায়গাতেও আমরা নাউন অথবা প্রোনাউন বসাতে পারি, আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গাতেও আমরা নাউন অথবা প্রোনাউন বসাতে পারি। যেমন সাবজেক্ট কমপ্লিমেন্ট বললাম আই অ্যাম আ টিচার, এই যে টিচার এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? তো এখানে আমরা টিচার শব্দটা নাউন। এখানে আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি প্রোনাউন যদি বসাতে হয় তাহলে কি বসাবো, আই বসাবো না মি বসাবো? জেনে রাখবে সাবজেক্ট কমপ্লিমেন্টের ঘরে কিন্তু সাবজেক্টই বসে। আই অ্যাম মি এটা হয় না, আই অ্যাম আই। যদিও দুটো শুনতে খারাপই লাগছে, আই অ্যাম আই মানে কি, কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্টের ঘরে তোমাকে যদি বসাতেই হয় তাহলে কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে না। আই বসবে, উই বসবে, এই দিকের ইউ বসবে, ডান হাতের ইউ বসবে না। হি বসবে, হিম বসবে না। শি বসবে, হার বসবে না। দে বসবে, দেম বসবে না। একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো আমি বললাম ইট ইজ হিম হু কেম হেয়ার লাস্ট নাইট। এবার শুনতে ভালো লাগছে স্যার ইট ইজ হিম, কিন্তু খেয়াল করে দেখো এটা ইট ইজ অথবা ইট ওয়াজ দাও ডাজেন্ট কাউন্ট। তো এখানে খেয়াল করে দেখো ইজটা কি ধরনের ভার্ব? নন অ্যাকশন ভার্ব। এগুলোর আরো নাম আছে, হ্যাঁ, লিঙ্কিং ভার্ব বলে। তো সেটা আমাদের এখন জেনে কাজ নেই। এই যে নন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্বের পর অবজেক্ট বসে না সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে? আমরা জানি নন অ্যাকশন ভার্বের পর সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। আর সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে সাবজেক্টিভ কেস। তাহলে এখানে উত্তর হবে হি। যদিও এই সেন্টেন্সে হিটা হচ্ছে রিয়েল সাবজেক্ট, এ সাবজেক্ট কমপ্লিমেন্ট নয়, এ হচ্ছে রিয়েল সাবজেক্ট। আর এই যে ইট শব্দটা রয়েছে এটা হচ্ছে ডামি সাবজেক্ট অথবা ইন্ট্রোডাক্টরি ইট। এটার আরেকটা নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। তো তুমি যদি সেইভাবে না ভেবে এইভাবেও ভাবো যে ইসটা হচ্ছে নন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্বের পর কখনো অবজেক্টিভ ফর্ম অর্থাৎ মি, আস, হিম, হার এগুলো ব্যবহৃত হয় না। সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে এই যে সাবজেক্টিভ কেসগুলো বসিয়ে দিয়েছি, সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের ঘরে এই সাবজেক্টিভ কেসগুলোই ব্যবহৃত হবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর একটা ঘর আছে যেটাকে বলা হয় অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশন। যেমন আমরা বললাম রাম মাই ব্রাদার। ধরো আমি বললাম আকবর মাই মাই কিছু একটা বলে দিলাম ধরো। তো সেক্ষেত্রে
আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে হচ্ছে যে এটাও নাউন। ধরো আমি লিখলাম আকবর, কমা মাই এল্ডার ব্রাদার বা মাই ব্রাদার। তাহলে আকবরও নাউন, আর এই নাউনকেই অ্যাপোজিটিভ কেসে মাই ব্রাদার লেখা হয়েছে। তাহলে এই অংশটাও কি হবে? এটাও তোমার নাউন হবে, এটাও নাউন হবে। এই যে ব্রাদারটা, এটা হচ্ছে অ্যাপোজিটিভ কেস বা নাউন ইন অ্যাপোজিশন। তাহলে 5 নম্বর হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। এই 5টা ক্ষেত্রে আমরা নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট ব্যবহার করি। এছাড়া আরো কিছু কেস আছে, ভোকেটিভ কেস, সেগুলো এখানে আমাদের না জানলেও চলবে। তো দেখো এখানে বলা হচ্ছে, এক্সাম্পল দেয়া আছে, আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। কি বলছে দেখো, বলছে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ফাংশন করে। যেমন আমরা যদি সাবজেক্ট হিসেবে ফাংশনটা দেখি, এখানে 3টে সেন্টেন্স দেয়া আছে। বলছে কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন ইজ গ্রেটলি নিডেড। এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে ইজ। তাহলে হোয়াট ইজ নিডেড? উত্তর হচ্ছে কন্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে এই অংশটা এই সেন্টেন্সের সাবজেক্ট। আবার দেখো অবজেক্ট হিসেবেও কাজ করছে। টুটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই যে চ্যারিটি অর্গানাইজেশন, এই চ্যারিটি অর্গানাইজেশনটাও নাউন। কি ধরনের নাউন? তোমার প্রিপোজিশনাল অবজেক্ট। সেক্ষেত্রে এটা একটা কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করছে। পরের সেন্টেন্স দেখো, উইটা সাবজেক্ট, নাউন বা প্রোনাউন। উই অ্যাপ্রিসিয়েটেড হোয়াট? উত্তর হচ্ছে হিজ ব্রেভারি। তার যে সাহসিকতা, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। তাহলে অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হচ্ছে। হিজ রুডনেস সারপ্রাইজড মি। তার যে কঠোরতা, তার যে কর্কশ আচরণ, কর্কশ আচরণ তো হয় না, ভয়েসের ক্ষেত্রে কর্কশ হয়, যাই হোক, একটা নেগেটিভ, একটা হার্শ যে বিহেভিয়ার, তো সেইটা আমাকে অবাক করেছে। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে রুডনেস। ঠিক আছে? বা হিজ রুডনেস, টোটালটাই ধরতে পারো। হিজটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সে পজেসিভ অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার হিসেবে কাজ করেছে। পরের সেন্টেন্স দেখো, বলছে আনলেস protected areas are established, the Royal Bengal tiger will face the possibility of extinction. extinction মানে extinct করে যাবে, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে, দেখা যাবে না। তো এখানে কি বলছে, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে উইল ফেস। এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে? আর এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে? তাহলে সাবজেক্ট কি? নাউন হিসেবে কাজ করছে। এদিকেও দেখো ভার্ব হচ্ছে আর। তাহলে আর এর সাবজেক্ট কে? প্রোটেক্টেড এরিয়াস। ঠিক আছে? তাহলে এই অংশটার সাবজেক্ট হচ্ছে নাউন। তাহলে প্রোটেক্টেড এরিয়াস পুরোটাকে আমি একটা নাউন ফ্রেজ হিসেবে ধরতে পারি। আলাদাভাবেও তুমি ধরতে পারো, প্রোটেক্টেডকে অ্যাজেক্টিভ ধরলে আর এরিয়াসকে নাউন ধরলে। তো জেনে রাখবে, অ্যাজেক্টিভ প্লাস নাউন এর যে কম্পাউন্ড হয় বা এর যে জোড় হয়, তাকে আমরা বলি নাউন ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? যখন একাধিক শব্দ একসাথে থাকে। একটু এটাও জেনে নাও, তোমাদের কাজে লাগবে। যখন আমরা একটা শব্দ দেখছি তাকে ওয়ার্ড বলছি, কিন্তু যখন ওয়ার্ড প্লাস ওয়ার্ড প্লাস ওয়ার্ড পাচ্ছি, তখন আমরা তাকে ওয়ার্ড না বলে ফ্রেজ বলছি। এবং যদি দেখা যায় এই ওয়ার্ড প্লাস ওয়ার্ডের মাঝে এমন দুটি শব্দ আছে যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, তাকে আমরা বলবো ক্লজ। মনে করো 3টে শব্দ আছে, তাকে আমরা ফ্রেজও বলতে পারি, আবার ক্লজও বলতে পারি। কখন ক্লজ বলবো? ওই 3টে বা 4টে বা 5টা অথবা 2টো শব্দের মধ্যে এমন দুটো শব্দ থাকলো যার মধ্যে একটি সাবজেক্ট অপরটি ভার্ব হিসেবে সুপ্রযুক্ত, তাহলে সেই শব্দের জোড়কে আমরা ফ্রেজ না বলে কি বলবো? ক্লজ বলবো। যেমন আমি ধরো বললাম আ বিউটিফুল গার্ল। কটা শব্দ? 3টে। আমি বললাম ইফ ইউ কাম, ডট ডট ডট। কটা শব্দ? 3টে। কিন্তু দেখো প্রথম যেটা রয়েছে এ পার্টকে আমি বলবো ফ্রেজ, কারণ এখানেও 3টে শব্দ, এখানেও 3টে শব্দ। কিন্তু আ বিউটিফুল গার্লের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশনটা মিসিং আছে, দ্যাট ইজ ওয়াই আই কল ইট
ফ্রেজ, কিন্তু দ্বিতীয় অর্থাৎ বি যেটাকে মার্কিং করলাম সেই যে অংশটা, সেই গ্রুপ অফ ওয়ার্ডকে আমি বলবো ক্লজ। কারণ ইফ ইউ কামের মধ্যে ইউ ক্যান বি ইউজড অ্যাজ সাবজেক্ট, ওয়্যার অ্যাজ কাম ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব। যেহেতু এখানে সাবজেক্ট এবং ভার্বের পেয়ার বা জোড় আমরা পাচ্ছি, তাহলে একে আমরা বলবো ক্লজ। তো এখানে খেয়াল করে দেখো, ফার্স্ট যে ক্লজটা আছে, আমি এখন আর সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্রথম ক্লাসেই বলছি না, তাহলে মনে হবে যে স্যার কি পড়াচ্ছেন। একদম সহজভাবে বোঝো যে এখানে যে প্রথম পার্টটা আছে, সেন্টেন্সের প্রথম পার্ট, তো সেখানে আর হচ্ছে ভার্ব। তো এই আর এস্টাবলিশড সাবজেক্ট হচ্ছে প্রোটেক্টেড এরিয়াস। যখন আমি কেবলমাত্র একটি শব্দকে ধরবো তখন সেটা ওয়ার্ড, তখন এরিয়া হচ্ছে নাউন, এবং প্রোটেক্টেডটা সেই নাউনকে কোয়ালিফাই করছে, তাই জন্য তাকে বলা হবে অ্যাজেক্টিভ। কোয়ালিফাই করা মানে বোঝানো, নাউনকে বোঝায় যে তাকে বলা হয় অ্যাজেক্টিভ। এটাই তোমরা বইতে মুখস্থ করেছো, নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ যে বোঝায়। তো প্রোটেক্টেড এরিয়াস, কেমন এরিয়াস? প্রোটেক্টেড, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। আরো সহজভাবে বললে, সহজ নয় অ্যাকচুয়ালি, কঠিনভাবে বললে এটাকে বলা উচিত পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ, ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাজেক্টিভ হিসেবে কাজ করে। ভুলে যাও, দরকার নেই। আমরা জানবো এরিয়াস নাউন, প্রোটেক্টেড এরিয়ার কে কোয়ালিফাই করছে বা এরিয়ার একটা বিশেষত্ব বোঝাচ্ছে, তাই এটা অ্যাজেক্টিভ। কিন্তু যখন আমি প্রোটেক্টেড এরিয়া অর্থাৎ ফ্রেজটাকে ধরবো, দুটো শব্দকে একসাথে ফ্রেজ বলবো সাবজেক্ট ভার্ব না থাকলে, তখন এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো। ওর মধ্যে যতই অ্যাজেক্টিভ এবং নাউন থাকুক, মূল শব্দ হচ্ছে নাউন। যেমন সূর্য ছাড়া পৃথিবীর অস্তিত্ব নেই, তেমন নাউন ছাড়া তো অ্যাজেক্টিভেরও অস্তিত্ব নেই। অ্যাজেক্টিভ কাকে বোঝায়? নাউন প্রোনাউনকে বোঝায়। তাহলে নাউন বা প্রোনাউনই যদি না থাকে, তাহলে অ্যাজেক্টিভ কার দোষ বোঝাবে, কার অবস্থা বোঝাবে, কার পরিমাণ বোঝাবে? তাহলে যেহেতু এই ফ্রেজের মধ্যে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড হচ্ছে নাউন, তাই এই ফ্রেজটার নাম নাউন ফ্রেজ হবে। তাহলে চলে আসি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে এর ব্যবহার আমরা দেখলাম। তো সাবজেক্ট অবজেক্ট এই দুটো ভাবে আমরা দেখলাম, এছাড়া আরো কিছু ভাবে দেখা উচিত, সেটাও আমরা দেখে নেব। জিরান্ড ইনফিনিটিভ বা পার্টিসিপেলের অবজেক্ট, আচ্ছা এটা আলাদা করে করার দরকার নেই। জিরান্ড ইনফিনিটিভ বা পার্টিসিপেলের অবজেক্ট বলতে বোঝায় নন ফাইনাইট ভার্বের অবজেক্ট। ভার্ব দু ধরনের হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তোমাদের একটু সহজভাবে যদি বোঝাতে চাই, আমি একেবারে বইয়ের টার্ম ছেড়ে দিলাম, হ্যাঁ, একদম বইয়ের টার্ম বাদ দিয়ে দিচ্ছি। বইতে কি বলা আছে? বইতে বলা আছে ফাইনাইট ভার্ব হচ্ছে সে যে সাবজেক্ট এবং টেন্সের দ্বারা প্রভাবিত হবে। নন ফাইনাইট ভার্বকে যে সাবজেক্ট এবং টেন্সের দ্বারা প্রভাবিত হবে না। ঠিক আছে? কিন্তু এইভাবে বললে তোমরা হয়তো বুঝতে একটু কষ্ট হবে তোমাদের। আমি আরো সহজভাবে বলি। দেখবে আমি যখন তোমাদের বলেছিলাম যে কলকাতা এটা কোন পার্ট অফ স্পিচ, তোমরা সাথে সাথে বলেছো স্যার নাউন হবে। আমি যখন বললাম রাজীব অথবা আকবর কোন পার্ট অফ স্পিচ, তোমরা বললে স্যার নাউন হবে। আমি যখন বললাম গো শব্দটা কোন পার্ট অফ স্পিচ, তোমরা বললে স্যার ভার্ব হবে। তো খেয়াল করে দেখো, এই যে নাউন বা ভার্ব তোমরা বলছো কি করে? আমি তো সেন্টেন্স বলে দিইনি, তাহলে বলা উচিত না? কিন্তু তবুও তোমরা বলছো এর অর্থ অনুযায়ী। তাহলে যখন কোনো শব্দকে আমরা অর্থ অনুযায়ী তাকে মিনিং দেখব এবং সেই অনুযায়ী তার পার্ট অফ স্পিচ বিচার করব, এটা হচ্ছে একটা দিক। একটু জড়িয়ে গেল, সহজভাবে বোঝাই। কোনো শব্দ নাউন না প্রোনাউন এটা আমরা দুভাবে ব্যাখ্যা করি। এক হচ্ছে তার অর্থ অনুযায়ী। তাহলে কলকাতা, আকবর অথবা গো এদেরকে নাউন বা ভার্ব বলার কারণ কি? গ্রামার না তাদের মিনিং? মিনিং। আমরা জানি আকবর একজনের নাম, অর্থ। কলকাতা একটা জায়গার নাম, অর্থ। গো একটা অ্যাকশনের নাম, তাই ভার্ব, একটা অ্যাকশন তাই ভার্ব। তার মানে এখানে আমি কোনো গ্রামারকে মেনটেন করছি না, আমরা শুধুমাত্র তার মিনিং এর ওপর ডিপেন্ড করছি। কিন্তু যখন আমি সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় বা অবজেক্টের জায়গায় আকবর অথবা কলকাতাকে রাখছি, তখন কিন্তু সেটাকে নাউন বলার কারণ শুধু তার অর্থ নয়, তার প্লেসমেন্ট। জানি আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট নাউন হবেই। তাহলে স্বাভাবিকভাবে আকবর অথবা কলকাতা শব্দটা যদি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গায় বসে, দেন
ইট হ্যাজ টু বি ইদার আ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট, তাকে নাউন বা প্রোনাউন হতেই হবে। তো সেদিক থেকে বিচার যদি করি, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যাকে তুমি মিনিং এর দিক থেকে দেখো অথবা গ্রামারের দিক থেকে দেখো, দুটোই কিন্তু নাউন, এই দুটোই হচ্ছে ভার্ব, সরি, দুটোই কি পাচ্ছ? ভার্ব পাচ্ছ। যখন গ্রামারের দিক থেকেও তোমার ভার্ব মনে হচ্ছে এবং মিনিং এর দিক থেকেও ভার্ব মনে হচ্ছে, তখন আমরা তাকে বলছি ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? যখন সেটার মিনিং শুধুমাত্র ভার্ব, কিন্তু গ্রামারের দিক থেকে সেটা নাউন অথবা অ্যাজেক্টিভ, তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ একটা ভার্ব পাচ্ছি, তাকে মিনিং এর দিক থেকে দেখো অথবা গ্রামারের দিক থেকে দেখো, দুভাবেই ভার্ব, সেটা ফাইনাইট। নন ফাইনাইট কি? শুধু মানের দিক থেকে সেটা হচ্ছে ভার্ব, কোনো একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, কিন্তু সেন্টেন্সের হয়তো সাবজেক্টের জায়গায় প্রয়োগ করেছি। তাহলে সাবজেক্টের জায়গায় প্রয়োগ করা মানে কি? তাকে তুমি নাউন বানিয়ে দিয়েছো। তাহলে যেটা 50-50, 50% নাউন 50% ভার্ব, অথবা 50% অ্যাজেক্টিভ 50% ভার্ব, তাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এই তিনটে প্যাটার্ন পড়ে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার একটা শব্দ সেটা 50% ভার্ব আর 50% নাউন কি করে হয়, বা 50% অ্যাজেক্টিভ কি করে হয়? এটার উত্তর হচ্ছে সিম্পল সেন্টেন্সে আমরা দুটো ভার্ব ব্যবহার করতে পারি না, কারণ ওখানে একটাই ক্লজ আছে, তাহলে আমাকে একটাই ভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু মিনিং এর দিক থেকে আমার দুটো ভার্ব দরকার, গ্রামার নয়, মিনিং। আমি কি বলতে চাইছি? আমি সেখানে যেতে চাই। সহজভাবে বোঝো, আমি সেখানে যেতে চাই, আমি সেখানে যেতে চাই। খেয়াল করে দেখো, এই চাইটা একটা অ্যাকশন মানে ভার্ব, আবার যাওয়াটা আরেকটা অ্যাকশন, এটা একটা ভার্ব, কিন্তু এটাকে আমি সিম্পল সেন্টেন্স করব। আমি ইংরেজি কি? আই। যেতে চাওয়া ইংরেজি কি? চাওয়া ইংরেজি কি? ওয়ান্ট। যাওয়া ইংরেজি কি? গো। সেখানে ইংরেজি কি? দেয়ার। কিন্তু খেয়াল করে দেখো, ওয়ান্টও ভার্ব হয়ে গেছে, গো ভার্ব হয়ে গেছে। তাহলে একই বনে যেমন দুটো সিংহ থাকতে পারে না, দুটো রাজা থাকতে পারে না, সেরকমই সিম্পল সেন্টেন্সে দুটো মেইন ভার্ব বা দুটো ফাইনাইট ভার্ব থাকতে পারে না। তাহলে আমাকে আইদার একটা মেইন ভার্ব বাদ দিতে হবে, কিন্তু সেটা দিলে তো মানে চেঞ্জ হয়ে যাবে, মানেও চেঞ্জ করা যাবে না। তাহলে এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। দুটো মেইন ভার্ব আছে, একটা ভার্বকে আমি যদি অ্যাজেক্টিভ অথবা নাউনে পরিণত করি, দুটো ভার্ব ছিল, তার মধ্যে একটা ভার্বকে আমি যদি নাউন অথবা অ্যাজেক্টিভে পরিণত করি, কটা ভার্ব পড়ে থাকবে? উত্তর হচ্ছে একটা। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্টেড। দেয়ার আর টু ভার্বস। আমার দুটো ভার্বের দরকার নেই। একটা ভার্বকে আমি যদি নাউন অথবা অ্যাজেক্টিভে পরিণত করি, আমার পড়ে থাকবে একটা মেইন ভার্ব, এবং সেটাই আমি চাইছিলাম। তাহলে যখনই আমি গো এর আগে টু বসিয়ে দিলাম, ইট বিকামস ইনফিনিটিভ, এবং এইটা অ্যাকশনের মানে মিনিং এর দিক থেকে ভার্ব থাকলেও যখনই তুমি ভার্বের আগে টু বসাচ্ছ, ইট বিকামস আ নাউন। তার মানে এই সেন্টেন্সে ভার্ব একটা থাকলো আর আরেকটা ভার্বকে আমি নাউন করে দিলাম। তাহলে মিনিং এর দিক থেকে সেটা এখনো একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, তাই 50% ভার্ব। কিন্তু সেন্টেন্সে দেখো কোন জায়গায় বসেছে? নাউনের জায়গায় বসেছে। আমি বলতেই পারি আই ওয়ান্ট আ ক্যাডবেরি, আমি বলতেই পারি আই ওয়ান্ট এ ল্যাপটপ। তাহলে ল্যাপটপ বা ক্যাডবেরিজ এগুলো তো নাউন, সেই ক্যাডবেরিজ অথবা ল্যাপটপের জায়গায় বসেছে টু গো, তার মানে নাউনের জায়গায় বসেছে, তার মানে টেকনিক্যালি এও হচ্ছে নাউন, টু গোটাও নাউন। তো এইটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। যখন সেন্টেন্সে দুটো ভার্বের দরকার নেই, একটা ভার্বকে আমরা নাউন অথবা অ্যাডজেক্টিভে পরিণত করি, এইকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। তো এই জিরান্ড ইনফিনিটিভ বা পার্টিসিপেলের অবজেক্ট হিসেবেও কাজ করে। খেয়াল করে দেখো, এই যে ভার্ব, এই ভার্বের সাবজেক্টকে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে মেনটেনিং। কেন মেনটেনিং সাবজেক্ট? খেয়াল করে দেখো, আমি যদি শুধু মেনটেন লিখতাম তাহলে কি হতো? তাহলে ভার্ব হতো। তাহলে একটা ভার্বের সাবজেক্ট আর একটা ভার্ব হতে পারে না। তাহলে ভার্বকে সাবজেক্টের জায়গায় বসানো মানে কি? তাকে নাউনের জায়গায় বসানো। আর নাউনের জায়গায় বসানো মানে কি? তাকে নাউন বানাতে হবে। তো ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউনে পরিণত হয়। এটা অন্য কথা যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে অ্যাডজেক্টিভও হয়, এমনকি ভার্বও হয়, যেমন আই অ্যাম গোয়িং। কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করলে যদি সেটা ভার্ব হয়, তার আগে ডেফিনেটলি হেল্পিং ভার্ব থাকবে।
কিন্তু জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল সহজ ভাষায় বলতে গেলে অ্যাজেক্টিভ অথবা নাউন ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাজেক্টিভ মানে মেনটেনিং যদি অ্যাজেক্টিভ অথবা নাউন হয় ডেফিনেটলি তার আগে হেল্পিং ভার্ব থাকবে না। তো খেয়াল করে দেখো এই যে মেনটেন এটা সাবজেক্টের ঘরে বসানোর জন্য তার সাথে আইএনজি যোগ করলাম, তাহলে হয়ে গেল মেনটেনিং। তাহলে এটা নাউন হয়ে গেল, সাবজেক্টের ঘরে বসতে আর আপত্তি নেই, ভার্বের সাথে আইএনজি যোগ করলে সাবজেক্টের ঘরে বসতে পারবে কারণ সে নাউন। কিন্তু একই সাথে এটা তো একটা মিনিং এর দিক থেকে ভার্ব, তাহলে এর যে মিনিং এটার 50% ভার্ব আছে আর 50% নাউন আছে। এই যে ভার্ব এ কি করবে, একটা অবজেক্ট রাখবে, তো সেই অবজেক্টটাই হচ্ছে কনসিস্টেন্সি। ঠিক আছে, এই অবজেক্ট হচ্ছে কনসিস্টেন্সি। তাহলে এই নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তো এটা এত গভীরে যাওয়ার দরকার নেই, আপাতত মাথায় রাখো ফাইনাইট ভার্ব হোক অথবা নন ফাইনাইট ভার্ব হোক দুটোরই অবজেক্ট হিসেবে কাজ করতে পারে। যেমন টু সি হিজ হ্যাপিনেস ইজ ডিস্টার্বিং ফর মি। টু সি অ্যাকচুয়ালি এখানে যদি থাকতো টু না থাকতো সি হিজ, আই সি হিজ হ্যাপিনেস, তাহলে আই সিটা হতো তোমার ফাইনাইট ভার্ব, তার অবজেক্ট হতো এইটা হ্যাপিনেস। যেহেতু তার আগে টু বসালে তাই এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। ইংরেজিতে এটাকে বলা হয় ইনফিনিটিভ। ভার্বের আগে টু বসিয়ে যদি তুমি তাকে ইনফিনিটিভে পরিণত করো বা নাউনে পরিণত করো তাহলে তাকে ইনফিনিটিভ বলে, ইনফিনিটিভে পরিণত নয়। ঠিক বলতে গেলে ভার্বের আগে টু যোগ করে আমরা যদি তাকে নাউনে পরিণত করি তাহলে তাকে আমরা ইনফিনিটিভ বলবো। আচ্ছা, এবার কেউ কেউ ভুল ধরতে পারো, স্যার নাউনে ভার্বের আগে টু বসিয়ে তো ইনফিনিটিভ হয়, কিন্তু সেটা যে সবসময় নাউন হিসেবেই কাজ করবে এমন কোনো কথা নেই, সেটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে অথবা অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। কিন্তু ভাই অত জেনে কি করবি, পুলিশের পরীক্ষায় এইটুকুনি জেনে রাখো ভার্বের আগে টু বসলে সেটা ইন মোস্ট কেসেস নাউনই হয়, বাট দেয়ার মাস্ট বি সাম এক্সেপশনস আছেই, সেগুলো নিয়ে পরে কখনো যদি সময় সুযোগ হয় তোমাদের সাথে যদি দেখা যায় যে আমার ভাইব ম্যাচ করছে তখন সেই জায়গাতেও যাব। একই রকম ভাবে দেখো অবজার্ভিং দ্য ডিফিকাল্টিস ইন দ্য অ্যাসাইনমেন্ট উই লেফট ইট, তো এখানেও ভার্ব প্লাস আইএনজি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করেছে এবং তার অবজেক্ট হিসেবে ডিফিকাল্টিস নাউনটা কাজ করেছে। তাহলে আমরা প্রথম দেখলাম ফাইনাইট ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করে। 2 নম্বর আমরা দেখলাম নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসেবেও কাজ করে, সাবজেক্ট হিসেবেও করতে পারে কিন্তু সাবজেক্ট তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন নিয়ে নেওয়া হয়। 3 নম্বর হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশন এমন একটি শব্দ যেটি কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে, তাহলে প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে ওটাই হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে সেই নাউন বা প্রোনাউন তোমার প্রিপোজিশনাল অবজেক্ট হিসেবেই কাজ করবে। যেমন বলছে রহিম ওয়াজ অ্যাডমায়ার্ড ফর হিজ সিনসিয়ারিটি, তাহলে এই যে ফর প্রিপোজিশন, সিনসিয়ারিটি হচ্ছে অবজেক্ট, এবং খেয়াল করে দেখো লাস্টে টিওয়াই আছে মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইউ শুড নট অ্যান্সার আ কোশ্চেন উইদাউট নোয়িং ইট প্রপারলি, তাহলে উইদাউটটা কি প্রিপোজিশন, নোটা কি ভার্ব, প্রিপোজিশনের পরে ভার্ব আসে না, তার সাথে আইএনজি যোগ করে তাকে নাউন করতে হয়, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি নাউন করো ইংরেজিতে তাকে বলা হবে জিরান্ড। ঠিক আছে, চলে আসি পরের পার্টে, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট আমি অলরেডি আগে করিয়েই দিয়েছি যে হি ইজ এ টিচার, আই এম এ টিচার। লিঙ্কিং ভার্ব মানে আর কিছুই নয়, নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্বের পর তুমি যে নাউনটা লিখছো সেটাই কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, এবং খেয়াল করবে এখানে কমপ্লিমেন্ট বানান পিএলই নট পিএলআই। পিএলআই হলে সেটার মানে কাউকে সাবাসি দেয়া, কাউকে বাহবা দেয়া, কারুর প্রশংসা করা, আর কমপ্লিমেন্ট এর স্পেলিং যখন পিএলই হবে তখন তার মানে কোনো কিছুকে পূর্ণতা দেয়া বা তার কাউন্টার পার্ট হিসেবে কাজ করা। উই ইলেক্টেড হিম সেক্রেটারি, খেয়াল করে দেখো এখানে রাহুল শব্দটা সাবজেক্টকে কমপ্লিট করছে তাই এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু উই ইলেক্টেড হিম সেক্রেটারি, উই সেক্রেটারি নয় হি সেক্রেটারি, সে সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছে। উইটা হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, এবং এই অবজেক্টটা ইনকমপ্লিট থাকবে সেক্রেটারি বাদ দিয়ে। উই ইলেক্টেড হিম, আমরা তাকে ইলেক্ট করেছি, কি ইলেক্ট করেছি, সেক্রেটারি ইলেক্ট করেছি, তাহলে এই অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এবং দেখো অবজেক্ট কমপ্লিমেন্টে নাউন ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখন অবধি 5টা জায়গা পেলাম, সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট।
লাস্ট নাউনের অ্যাপোজিশন হিসেবেও ব্যবহৃত হয়। নাউনের অ্যাপোজিশন বলতে কি বোঝায়? নাউন ইন অ্যাপোজিশন। যেমন বলছে মাই ব্রাদার রাহুল ইজ আ গুড বয়, তাহলে এই কমার পরে যেটা থাকছে, বা রাহুল মাই ব্রাদার, তো এটা নাউন ইন অ্যাপোজিশন। উই দ্য এসএসসি, তোমরা লেখো উই দ্য ডাব্লিউবিপি এক্সামিনিজ বা কেপি আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট বা ওয়েটিং ফর দ্য এক্সাম। তাহলে এক্ষেত্রে উইটা হচ্ছে সাবজেক্ট এবং এই অংশটাকে বলা হয় তোমার অ্যাপোজিটিভ কেস বা নাউন ইন অ্যাপোজিশন। আমরা নেক্সট ক্লাসে শুরু করব কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, একে নন কাউন্ট বা কাউন্ট নাউন এই বলেও চেনা যায়। তাহলে ক্লাস কেমন লেগেছে একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং আমি পরপর চেষ্টা করব সপ্তাহে 3 দিন ভিডিও আপলোড করার, এবং আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই লাইভে আসবো এমসিকিউ পার্ট নিয়ে। দেখো, এমসিকিউ তোমাদের বেশি ভালো লাগবে, এঙ্গেজমেন্ট বেশি আসবে, বাট দিস ইজ হোয়াট উই কল ফাউন্ডেশন। তোমার ফাউন্ডেশন যদি ঠিক না থাকে, শুধুমাত্র প্রশ্ন উত্তর করে লাভ নেই। যাই হোক, আমি কিন্তু কমেন্ট সেকশন চেক করব, কেমন লেগেছে ডেফিনেটলি জানাবে তোমরা। ধন্যবাদ সবাইকে।